পরিচ্ছেদ সংক্রান্ত আজকের আলোচনা। আজকে পরিচ্ছেদ 17 থেকে 19, 26 থেকে 41, 41 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলোর আমরা সমাধান একে একে বুঝে নেব। তো তরলের বাষ্পচাপ বা বাষ্পচাপের সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক, রাউল্টের সূত্র অনুসারে তরলের বাষ্পচাপ কিভাবে পরিবর্তিত হয়, এই সমস্ত বা দ্রবণের বাষ্পচাপ, রাউল্টের সূত্র অনুযায়ী দ্রবণের বাষ্পচাপ কিভাবে পরিবর্তিত হয়, এই নিয়েই মূলত পরিচ্ছেদের বিশেষ প্রশ্নগুলো আছে। আমরা সেগুলো একে একে সমাধানগুলো দেখে নেব। তো দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে দুটি বিশুদ্ধ তরলকে মিশ্রিত করলে একটি আদর্শ দ্রবণ উৎপন্ন হয়। তো আদর্শ দ্রবণ উৎপন্ন হয় মানে আমরা জানি আদর্শ দ্রবণের ক্ষেত্রে চেঞ্জ ইন ভলিউম অফ মিক্সিং সেটা হচ্ছে কি হয় না, নর্মালি 0। আচ্ছা, অবভিয়াসলি এটা একটা সঠিক মন্তব্য। ডি অপশানটা সঠিক নয়, বলা যাবে না। নেক্সট হচ্ছে, দেখো বলা হচ্ছে যে এই মিশ্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় আসলে আমাদের বের করতে হবে। এরপর দেখো এনথ্যালপি চেঞ্জ ইন মিক্সিং। আমরা জানি আদর্শ দ্রবণের ক্ষেত্রে এনথ্যালপি চেঞ্জ ইন মিক্সিং সেটাও হচ্ছে 0। তাহলে অবভিয়াসলি আদর্শ দ্রবণের ক্ষেত্রে এনথ্যালপি মিক্সিং ইজ ইকুয়াল টু 0। নেক্সট দেখো অপশান বলা হচ্ছে অপশান এ, এনথ্যালপি অফ মিক্সিং ইজ ইকুয়াল টু 0। তাহলে এই অপশানটাকেও আমরা কি বলবো, এই অপশানটাও হচ্ছে আমার সঠিক, কাজেই সঠিক নয় বলা যাবে না। নেক্সট হচ্ছে এন্ট্রপি অফ মিক্সিং ইজ ইকুয়াল টু 0 আর চেঞ্জ ইন ফ্রি এনার্জি অফ মিক্সিং অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তন যখন দ্রবণ উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে নেগেটিভ। এখন এই দুটোকে আমরা আমাদেরকে কী করতে হবে, দেখো এক্সপ্লেনেশনে আমি তোমাদের দিয়ে দিয়েছি, তবু আমি একটু বলে দিই। দেখো ডেল্টা জি সমান আমরা ক্লাস 11-এ পড়েছি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে ডেল্টা জি অফ মিক্সিং সমান কী হবে, ডেল্টা এইচ যেহেতু আদর্শ দ্রবণের ক্ষেত্রে 0 মাইনাস টি ইন্টু ডেল্টা এস মিক্সিং। এখন দেখো যখন দ্রবণের মধ্যে একটি এবং দ্রাবক মেশানো হচ্ছে, তাহলে অবভিয়াসলি দ্রবণে কণার সংখ্যা বাড়ছে, অর্থাৎ বিশৃঙ্খলতা বাড়ছে। আর বিশৃঙ্খলতা বাড়া মানে বিশৃঙ্খলতা এন্ট্রপির পরিমাপ। তাহলে এন্ট্রপি কী হবে, দ্রবণের এন্ট্রপি বাড়বে, অর্থাৎ এন্ট্রপি অফ মিক্সিং আমরা বলতে পারি গ্রেটার দ্যান 0। সো ডেল্টা এস মিক্সিং এটা হবে গ্রেটার দ্যান 0। তাহলে অবভিয়াসলি কী হচ্ছে, ডেল্টা এস মিক্সিং গ্রেটার দেন 0, আর এখানে অপশান দিয়েছে ডেল্টা এস মিক্সিং ইজ ইকুয়াল টু 0। সো বি ইজ দ্য অপশান যেটা সঠিক নয়। আবার দেখো ডেল্টা জি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা বলতে পারি মাইনাস টি ইন্টু ডেল্টা এস মিক্সিং গ্রেটার দেন 0, তার মানে এটার একটা পজিটিভ ভ্যালু পাবো। তাহলে পজিটিভ ইন্টু মাইনাস টি গুণ করলে কী হবে, নেগেটিভ। তারপরে এখান থেকে বোঝা যাচ্ছে ডেল্টা জি মিক্সিং হবে নেগেটিভ। তো এটাও তো সঠিক, তাহলে সঠিক নয় অপশান হচ্ছে আমাদের বি। দেখো তোমাদের এখানে এক্সপ্লেনেশনটা পরিষ্কার করে আমি উল্লেখ করেছি, তোমরা এটা ভিডিওটা পজ করো এবং আনসারটা ক্লিয়ার করো। তো দেখো এখানে যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 27, বেঞ্জিনের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 80.1 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তরল বেঞ্জিন এই উষ্ণতায় ফুটতে শুরু করে। এবার বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো রুম টেম্পারেচার, এই উষ্ণতায় ওই বেঞ্জিনে তরল বেঞ্জিনের বাষ্পচাপ 107.9 টর। টর হচ্ছে ইউনিট অফ প্রেসার। তারপর বলছে বেঞ্জিনের বাষ্পীভবনের মোলার এনথ্যালপি কত। দেখো বাষ্পীভবনের মোলার এনথ্যালপি মিনস ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, অর্থাৎ বাষ্পীভবনের লীন তাপ যেটা, সেটাই মোলার এনথ্যালপি। প্রশ্ন হলো যে তালের দশা পরিবর্তনের সঙ্গে তরলের বাষ্পচাপ কীভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ তরলের বাষ্পচাপের সঙ্গে মোলার এনথ্যালপি কীভাবে পরিবর্তিত হয় সেই সংক্রান্ত আমাদের যে ক্লাসিয়াস ক্ল্যাপেরান সমীকরণ সেটা আমাদের আগে জানতে হবে। তো এটা দেখো ক্লাসিয়াস ক্ল্যাপেরান সমীকরণ মূলত থার্মোডাইনামিক্স থেকে এসেছে। তো এটা কোনো পদার্থের দশান্তর মানে ফেজ যখন চেঞ্জ হয়, যেমন তরল থেকে গ্যাসীয় বা কঠিন থেকে তরল, সেই সময় যে চাপ
তরলের ওপর যে চাপ এবং যে উষ্ণতার সঙ্গে যে সমীকরণ বা যে সম্পর্ক, সেই সংক্রান্ত সমীকরণই হচ্ছে ক্লসিয়াস-ক্ল্যাপেইরন ইকুয়েশন। বাষ্পীভবন, গলন বা ঊর্ধ্বপতন এই সমস্ত দশান্তরের জন্য প্রযোজ্য। ধরা যাক একটি পদার্থের বাষ্পচাপ বা ভেপার প্রেশার তাপমাত্রার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, যেটাকে আমরা বলি ডিপিডিটি, চেঞ্জ ইন প্রেসার উইথ টেম্পারেচার, সেটাকে আমরা বলবো ডিপিডিটি ইজিক্যাল টু কি ল্যাটেন্ট হিট ডিভাইডেড বাই, অর্থাৎ ডিপিডিটি অর্থাৎ চেঞ্জ ইন প্রেসার উইথ টেম্পারেচার, এটা কার ওপর মানে ভ্যারি করে, ল্যাটেন্ট হিটের ওপর। ল্যাটেন্ট হিট বেশি হলে চেঞ্জ ইন, বা উল্টোটা চেঞ্জ ইন প্রেসার উইথ টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ল্যাটেন্ট হিট বেশি হবে। আর টেম্পারেচারের সঙ্গে কি এটা ব্যস্তানুপাতিক, আর ভলিউম চেঞ্জের সঙ্গে এটা কিন্তু ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা কি দেখাতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ডিপিডিটি ইজ ইকুয়াল টু এল বাই টি ডেল ভি, যেখানে পি হলো প্রেশার, তরলের বাষ্পচাপ বলতে পারি আমরা, টি হলো কেলভিন এককে উষ্ণতা, এল হলো ল্যাটেন্ট হিট অফ ফেজ চেঞ্জ, যেটাকে আমরা বলি মোলার কি বলবো হিট অফ ভেপারাইজেশন, মোলার এনথালপি অফ ভেপারাইজেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে এল হচ্ছে ল্যাটেন্ট হিট, যেটা বললাম বাষ্পীভবনের লিনতাপ যেটাকে বলা হচ্ছে। আর গলনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এল এফ ফর ফিউশন, বাষ্পীভবনের জন্য ভ্যাপারাইজেশন এল ভি, আর ঊর্ধ্বপাতনের জন্য এটাকে আমরা এল এস নর্মালি বলে থাকি। আর ডেল্টা ভি হচ্ছে দেখো আয়তনগত পরিবর্তন, দশা যখন পরিবর্তন হয় সেই সময় একটা দেখো ভলিউম চেঞ্জ হয়, মূলত তরল থেকে গ্যাসের ক্ষেত্রে তো একটা ভলিউম চেঞ্জটা লার্জ অ্যামাউন্টে ঘটে, তাই না? তো সেক্ষেত্রে ফাইনাল ফেজের যদি আমরা বলি গ্যাস, তাহলে ভি অফ গ্যাস মাইনাস ভি অফ লিকুইড। তো এখন বাষ্পীভবনের ক্ষেত্রে এর যে ইন্টিগ্রেটেড রূপ সেটা কি হবে, মানে উইথ ইন্টিগ্রেশন আমরা এটাকে যদি সলভ করি, এই ইকুয়েশনটা আমরা কি হবে, কীভাবে রূপান্তরিত হবে দেখো, সেটা হচ্ছে দেখো এল এন পি টু বাই পি ওয়ান ইজ ইকাল টু মাইনাস এল ভি বাই আর 1/T2 minus 1/T1। এই এল ভি হচ্ছে মোলার এনথালপি অফ ভ্যাপারাইজেশন। তো সিম্পলি আমরা বলতে পারি এল এন পি টু বাই পি ওয়ান ইজ ইকুয়াল টু কি মাইনাস এল বাই বা ডেল্টা এইচ ভ্যাপারাইজেশন বাই আর 1/T2 minus 1/T1। ক্লিয়ার? এই ইকুয়েশনটা আমাদের আসলে পড়া হয়েছে 11-এ। তো এখন আমরা চলে আসি আমাদের যে প্রদত্ত সমস্যাতে আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে দেখো টেম্পারেচার যদি T1 ধরি, সেক্ষেত্রে প্রেশারটা যদি P1 হয়, কার ক্ষেত্রে? বাষ্পচাপের ক্ষেত্রে। আর টেম্পারেচার T2 মানে 80.1 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে কনভার্ট করব, সেখানে বাষ্পচাপটা অবভিয়াসলি কী হবে 760 টর হবে, কারণ আমরা জানি বায়ুমণ্ডলের যে চাপ, সেই চাপেই অ্যাকচুয়ালি কোনো তরল ফুটতে শুরু করে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ নর্মালি 760 টর। তো সেক্ষেত্রে আমরা ডেটাগুলো যদি পুট করি, ডেল এইচ ভ্যাপারাইজেশন মানে এনথালপি অফ ভ্যাপারাইজেশন, এটা আমাদের জিজ্ঞাসা। আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। নেক্সট হচ্ছে T1 টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড 298.15 কেলভিন এক্স্যাক্টলি। আর 80.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কেলভিন করলে 273 এর সঙ্গে যোগ করলে আসছে 353.25 কেলভিন। আর P2 তো বললাম 760 টর, আর P1 তো দেওয়া আছে 107.9 টর। তো এবার ডেটাটা আমরা যদি এই অঙ্কে মানে এই সমীকরণে ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণে বসিয়ে দিই, ln P2 বাই P1 760 বাই 107.9 মাইনাস ডেল এইচ ভ্যাপারেশন বাই 8.314 1/T2 minus 1/T1, সেখান থেকে আমাদের দেখো এখানটাকা ভিডিওটা পজ করে এটা তুলে নাও। আর তারপরে দেখো রেজাল্টটা আসছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি কত না 31035.54 জুল পার মোল। তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমার কিলো জুলে কনভার্ট হচ্ছে 31.04। তো এবার অপশান দেখো, তোমাদের অপশান দেখো দেওয়া আছে, অপশান এ 31 মোলার এনথালপি কিলো জুল পার মোল ইউনিটে কিন্তু বের করতে হবে, সেই জন্যই আমরা কিন্তু 1000 দিয়ে ভাগ করেছি, নর্মাল এমনি নয় কিন্তু। সো অপশান ম্যাচ করছে এর সাথে, সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ক্লসিয়াস-ক্ল্যাপেরন
যে সমীকরণ সেখান থেকেই দেওয়া হয়েছে একটি তরলের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে বাষ্পচাপের প্রদত্ত সমীকরণ দেওয়া হয়েছে তরলের ক্ষেত্রে। বলছে সেক্ষেত্রে তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কী হবে। দেখো নর্মালি আমরা তো ইন্টিগ্রেটেড সমীকরণটা কি জানি না, ln p সমান মাইনাস এল ভি বাই আরটি, এটাকে আমরা বলি এনথালপি অফ ভেপারাইজেশন বা ডিভাইডেড বাই আরটি, তার আগে অবভিয়াসলি একটা মাইনাস প্লাস কনস্ট্যান্ট। তো এটা ln p লগ ন্যাচারাল অফ, হ্যাঁ এখানে পি হচ্ছে প্রেশার, তরলের যে চাপ, তরলের উপস্থিতিতে যে চাপ। দেখো এখানে যখন একটা তরল বাষ্পীভূত হবে না তখন অবভিয়াসলি পি ইজিক্যাল টু কী হবে 1 atm, তাহলে এখানে 1 atm বসিয়ে দাও। আর অ্যাকচুয়ালি এনথালপি অফ ভেপারাইজেশন ডিভাইডেড বাই আর এর ভ্যালু এই পার্টটার ভ্যালু তো এইটা না, আর কনস্ট্যান্টের ভ্যালু তো দেওয়া আছে 13.2। তাহলে জাস্ট সমীকরণে ln p এর জায়গায় আমি লিখব কি 1, তার মানে ln 1 ইজিক্যাল টু মাইনাস 4.64 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই টি প্লাস 13.2। তো এখান থেকে দেখো রিলেশনটা আমরা যদি জাস্ট দেখো এইভাবে ln 1 বসিয়ে দিয়েছি, ln 1 মানে 0, তো এখান থেকে টিটাকে ইকুয়েট করলে আমরা পাচ্ছি দেখো টি এর মান, এই যে এখান থেকে ইকুয়েট করে আমরা টি এর মান পাচ্ছি 1.5। তো এটাকে কেলভিনে আছে, সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে 78.35। এবার অপশানটা দেখে নাও 78.35। সো এটার সঙ্গে ম্যাচ করেছে বি। সো হিয়ার দ্য অপশান ইজ বি অপশান, বি ইজ দ্য রাইট আনসার। এ হচ্ছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী দ্রাব যোগ করলে সম উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। এবার বলছে কেন, কারণটা কি, এক্সাক্ট কারণ কি, দ্রবণের ঘনত্ব বিশুদ্ধ দ্রাবকের তুলনায় বেশি হয়। হ্যাঁ দ্রবণের ঘনত্ব অবভিয়াসলি দ্রাবকের তুলনায় বেশি হয়, এটা কিন্তু সঠিক, কিন্তু এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের এটা কিন্তু রাইট এক্সপ্লেনেশন নয়, মানে এটা রিজন হতে পারে না। নেক্সট, দ্রাবকের সান্দ্রতার পরিবর্তন ঘটে, হ্যাঁ সান্দ্রতার পরিবর্তন ঘটতে পারে, বাট এটা কিন্তু সঠিক এক্সপ্লেনেশন নয়। অ্যাকচুয়ালি এটা তো পৃষ্ঠতলীয় ঘটনা। দেখো একটা তরলের ওপর তল থেকে, এই যে তরলের ওপরের তলে অ্যাকচুয়ালি কি লিকুইড মলিকুলসগুলো আছে, তো এই লিকুইড মলিকুলসগুলো ভ্যাপারাইজ হয়, এটা তো পৃষ্ঠতলের নিচের দিকের ঘটনা নয়, এটা তরলের উপরিতলের ঘটনা, তাই না? তো তরলের মাঝখানে, এই যে তরলের অণু মাঝখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, মনে করো অন্য কোনো দ্রাব অণু ঢুকে পড়ছে, এই যে দ্রাব অণু ঢুকে পড়ছে, এটাই মেন কারণ। অর্থাৎ তরলের যে টোটাল সারফেস এরিয়াটা ছিল সেখানে যত সংখ্যক মলিকুলস ছিল, কিন্তু যখনই দ্রবণ হয়ে যাবে না, দ্রবণের মাঝখানে এই যে দ্রাব অণুগুলো ঢুকে পড়ছে, ফলে প্রতি একক ক্ষেত্রফলে অণুর সংখ্যাটা কিন্তু আগের থেকে কমে যায়। সো অবভিয়াসলি সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো দ্রবণের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রে দ্রাবক অণুর সংখ্যা বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রে দ্রাবক অণুর সংখ্যার তুলনায় কমে, এইটাই হচ্ছে রাইট। কারণ এখানে দেখো দ্রাব অণুগুলো যদি না থাকতো তাহলে দ্রাবক অণুর সংখ্যা অবভিয়াসলি বেড়ে যেত, তাই না? তাহলে দ্রবণের ক্ষেত্রে আসলে উপরিতলে অণুর সংখ্যা কমে যায়, এটাই। আরেকটা অপশান দিয়েছে দেখো, দ্রাবের বাষ্পীভবনের দ্রবীভবনের ফলে দ্রবণস্থিত দ্রাবকের হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক অপেক্ষা কম হয়। এটাও কোনো সঠিক রিজন নয় এর জন্য। দেখো নেক্সট যে প্রবলেমটা, অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপের অবনমন, আপেক্ষিক বলেনি কিন্তু, এটা বাষ্পচাপের অবনমন। হ্যাঁ আমরা জানি যে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কোনো দ্রবণের বাষ্পচাপের তো অবনমন ঘটে, তো সেটা অবশ্যই ওই একই উষ্ণতাতে দ্রাবকের বাষ্পচাপ মাইনাস দ্রবণের বাষ্পচাপ, যেহেতু এটা P0 হলে এইটা হয় P0 গ্রেটার দ্যান P, তাহলে এই যে অবনমনটা সেটা কত না P0 মাইনাস P। বলছে এটা কার উপর নির্ভর করে না। তো আমরা জানি দেখো রাউল্টের সূত্র আছে একটা অবনমন সম্পর্কিত, এটা সমান অ্যাকচুয়ালি কি x2 P0 মাইনাস P বাই P0। তো অ্যাকচুয়ালি ডেল্টা P কার উপর ডিপেন্ডেন্ট না স্যার, x2 সঙ্গে ডিপেন্ডেন্ট, অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশের, দ্রাবের কণার সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তো এখানে অপশান বলছে দেখো দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা বলা যাবে না।
কারণ দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, করে না, কারণ এটা তো দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই না? দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। আর দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে কেন? কারণ দ্রাবকের প্রকৃতি আলাদা হলে না কী হবে, P0টা পাল্টে যাবে, তাহলে P0 মাইনাস P সেক্ষেত্রে আলাদা হয়ে যাবে। আবার দ্রবণের গাঢ়ত্ব যদি আলাদা হয়, সেক্ষেত্রে P এর মানটা চেঞ্জ হবে। P0 একই থাকলে P এর মানটা চেঞ্জ হবে, তাহলে P0 মাইনাস Pটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দ্রাবের প্রকৃতি মানে দ্রাবটা তার যে কনস্টিটিউয়েন্ট হোয়াট এভার, যে দ্রাব যাই হোক না কেন, দ্রাব যদি অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য হয়, তা সেই টাইপের যে দ্রাব ইউজ করি না কেন, সেক্ষেত্রে আমার ডেল্টা পিটা একই থাকবে। উষ্ণতার ওপর কিন্তু দ্রবণের বাষ্পচাপ নির্ভর করে, অর্থাৎ পিটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলবো উষ্ণতার উপরেও নির্ভর করে। তাহলে নির্ভর করে না কার জন্য হলো না, দ্রাবের প্রকৃতির ওপর। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো ইউরিয়া আমি 0.1 মোলার দ্রবণ নিলাম, আচ্ছা গ্লুকোজ নিলাম, গ্লুকোজ এটাও আমি নিলাম 0.1 মোলার দ্রবণ। এখন দুটো দ্রবণেরই বাষ্পচাপের যে অবনমন যদি আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হিসেব করি একই উষ্ণতায়, ঠিক আছে, যেহেতু মোলার গাঢ়ত্ব একই আছে, আমরা দেখব যে ডেল্টা পি ভ্যালুটা দুজনের ক্ষেত্রেই কিন্তু একই। এটা অ্যাসার্টেন করেছে কে না, রাউল্টের সূত্রে। ডেল্টা পি সিম্পলি ভ্যারিজ টু অ্যাকচুয়ালি x2 ইন্টু P0, ঠিক আছে। তাহলে এখানে জল যেহেতু জলীয় দ্রবণ বলেছি, তাহলে P0 আমার এখানে কনস্ট্যান্ট, আর এখানে x2 আমার কনস্ট্যান্ট হওয়ার জন্য ডেল্টা পিও আমার কনস্ট্যান্ট। দ্রবণের গাঢ়ত্ব একই থাকলে কী হবে, মোলার ফ্র্যাকশানটাও আমার, আর দ্রবণের মোল গাঢ়ত্বটাও, মোলার গাঢ়ত্বটাও আমার কী থাকবে, একই থাকবে। তো এখানে অপশানটা হবে কি, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখো 31। তো এখানে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা বলছে 31.0 গ্রাম বিশুদ্ধ বেঞ্জিন একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের, যার আণবিক ভর 128 গ্রাম পার মোল, এই দ্রাবের এত গ্রাম দ্রবীভূত করা হয়েছে। তাহলে এত গ্রাম সলভেন্ট, আমার সলভেন্টটা কত, সলভেন্ট হচ্ছে আমার 39.0 গ্রাম, এটা পিওর সলভেন্ট। তাতে সলিউট কত দিচ্ছি না, সলিউট দিচ্ছি 1.28 গ্রামস। বলছে ওই উষ্ণতাতে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ দেওয়া আছে, মানে P0 ভ্যালু দেওয়া আছে বেঞ্জিন কত না 118.2 টর। বলছে দ্রবণের বাষ্পচাপ কত হবে ওই একই উষ্ণতা, তাই তো, বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপের তুলনায় কত হবে। তো দেখো এক্ষেত্রে আমার এখানে অ্যাকচুয়ালি পিটা জিজ্ঞাসা, পিটা বের করতে হবে। দ্রবণের বাষ্পচাপটা বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপের তুলনায় দ্রবণটির বাষ্পচাপ কম না বেশি, তো অবভিয়াসলি এটা তো আমরা জানি দ্রবণের বাষ্পচাপ সবসময় কম হয়, তাহলে কমের এই অপশান হতে পারে। এবার এই ভ্যালুটা আমার দিকে কাউন্ট করতে হবে। নর্মালি আমরা রিলেশনটা কি জানি না, পি সলিউশন ইকুয়ালস কি না, বেঞ্জিনের এখানে দ্রাবকের কি মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। পি সলিউশন ইকুয়ালস কি এক্স বেঞ্জিন P0 বেঞ্জিন, এটা আমরা জানি। যেখানে এক্স বেঞ্জিনটা কি না, বেঞ্জিনের মোল ভগ্নাংশ, দ্রাবের নয় কিন্তু এটা দ্রাবকের, এটা রাউল্টের সূত্র, বাষ্পচাপ তরলের বাষ্পচাপ সম্পর্কিত রাউল্টের সূত্র থেকে আমরা এটা লিখতে পেরেছি, তাই না। তো এবার এখানে ডেটাগুলো জাস্ট পুট করবো। পি সলিউশন সমান আমার কি এক্স বেঞ্জিন বের করতে হবে। তো এক্স বেঞ্জিন আমি কি করে বের করবো, আগে দেখি নাম্বার অফ মোলস কত হচ্ছে, নাম্বার অফ মোলস এন মোলস অফ সলিউট কত হচ্ছে না স্যার 1.28 বাই 128 মানে 0.1। এখন দেখো বেঞ্জিন হচ্ছে কি, এটা আমরা যদি সলিউট হয় তাহলে এটা আছে আমার সলভেন্ট বেঞ্জিনটা, তো সেটা কত দেওয়া আছে না স্যার 39 বাই কত হবে, বেঞ্জিনের মলিকুলার ম্যাস কত স্যার, বেঞ্জিন হচ্ছে C6H6, হিসেব করে দেখো 78, তো আমি 78 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 0.5। তাহলে দেখো এক্স অফ বেঞ্জিন আমি যদি বের করতে চাই তাহলে কি হবে, এন অফ বেঞ্জিন ডিভাইডেড বাই NS প্লাস NB। তাহলে এখান থেকে আমি ভ্যালুটা বের করবো 0.5 বাই 0.6। দেখো তোমাদের সুবিধার জন্য এটা আমি কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি, এখানে করে রাখা আছে। দেখো অবভিয়াসলি এসে গেল আমার 0.5 বাই 0.6।
এটাকে এই যে এই ভ্যালুটাই হচ্ছে আমার এই যে এক্স অফ বেঞ্জিন 0.98, আর P0 অফ বেঞ্জিন বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ 118.2 দেওয়া আছে। তো আমরা এখান থেকে ভ্যালুটা পেলাম কত 115.8। তাহলে কত কম হচ্ছে না 108 18 থেকে 115 বাদ দাও, 118.836 থেকে 115.536 এটা বাদ দিলে আমাদের ভ্যালুটা আসছে 2.36 টর, 2.36 টর। সো দেখে নাও আনসারটা 2.36 টর। তাহলে আমাদের অপশানে আমরা দেখে নেব যে আমাদের 2.36 টর আসলে আছে কিনা। ইয়েস, অপশান বি দেখে নাও 2.36 টর কম হবে, এইটা হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট। তো নেক্সট কোশ্চেনে আমরা দেখব 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেওয়া আছে। ওই উষ্ণতায় 100 গ্রাম জলে কত গ্রাম ম্যানিটেল দ্রবীভূত, ম্যানিটেলের দেখো ফর্মুলা দেওয়া আছে, দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপের অবনমনটা এই হবে। অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ পি সমান কত হবে না 17.53, এটা তো বিশুদ্ধ জলে, তার থেকে কী হবে কম হবে, কতটা কম হবে 0.0614, এত টর হবে। ওকে, তো এইটা আমাদের পি। তা আমরা নর্মালি আমরা সূত্রটা কি জানি, পি সমান কি যে বলো এক্স অফ কি কিসে দ্রবীভূত করেছি জলে, তাহলে এক্স অফ ওয়াটার ইন্টু কি P0। এখানে P0টা কি না দেওয়া আছে 17.53 টর। এবার দেখো আমাকে মোল ভগ্নাংশ যখন বার করতে হবে না, মোল সংখ্যাটাও বার করতে হবে প্রত্যেকটার। 100 গ্রাম জলে মোল সংখ্যা কত 100 ডিভাইডেড বাই 18, নাম্বার অফ মোলস অফ ওয়াটার, নাম্বার অফ মোলস অফ ম্যানিটাল। এখন ম্যানিটাল তোমরা বলবে যে তড়িৎ অবিশ্লেষ্য কিনা, অবশ্যই এটা গ্লুকোজের মতোই একটা কম্পাউন্ড, তড়িৎ অবিশ্লেষ্য। তো সেক্ষেত্রে এর মোলার মাসটা আমরা যদি হিসেব করি কত আসছে C6 মানে 6 গুণিত 12 H 14 হচ্ছে 1 ইন্টু 14, 6 গুণিত 16 এক্স্যাক্টলি 182.17। এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা কত ধরতে পারি 182। তার মানে আমরা কত গ্রাম ম্যানিটাল আমরা ধরে নিচ্ছি সেটা W গ্রাম, তাহলে W বাই আমার কত হবে না 1 W বাই X আমি ধরে নিচ্ছি X ডিভাইডেড বাই 182। তাহলে দেখো মোল ভগ্নাংশ অফ X যদি আমি বের করতে চাই তাহলে কি হবে NW ডিভাইডেড বাই টোটাল NW প্লাস N ম্যানিটেল। তার মানে কি হচ্ছে না উপরে হবে 100/18, নিচে হবে 100/18 প্লাস W বাই 182। এইটা হচ্ছে তোমার XW মোল ভগ্নাংশ ওয়াটারের। ক্লিয়ার না? হ্যাঁ, তো এটাই আমি ক্যালকুলেশন করে দেখো তোমাদের দেখিয়েছি। প্রথমেই দেখো ম্যানিটেলের কেমিক্যাল ফর্মুলা ম্যাথ বের করেছি। নেক্সট দেখো ম্যানিটেলের মোল সংখ্যা X বাই এটা, জলের মোল সংখ্যা 100/18। তো ম্যানিটেলের মোল ভগ্নাংশ একইভাবে আমরা দেখো বের করেছি, এই যেভাবে বললাম ম্যানিটেলের মোল ভগ্নাংশ। কিন্তু আমার এখানে তো ম্যানিটেলের মোল ভগ্নাংশ লাগবে না, লাগবে কার জলের মোল ভগ্নাংশ, তাই না? এখন দেখো এখানে আমরা ইকুয়েশনটা দুভাবে ব্যবহার করে করতে পারি। এক তো এভাবে আমরা করতে পারি কি যে দ্রবণের বাষ্পচাপ P সমান বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 ইন্টু বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ x1, অথবা এটা এইভাবে করতে পারি ডেল্টা P বাই P0 সমান হচ্ছে আমার x2, যেটা রাউল্টের সূত্র বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত। তাহলে সেক্ষেত্রে বাষ্পচাপের অবনমনটা কত হচ্ছে সেটা এক্স্যাক্টলি শুধু এইটুকু বের করতে গেলে আমরা পাবো কি না x2 ইন্টু P0। তার মানে যদি সেক্ষেত্রে এই সূত্র ধরে ব্যবহার করি তাহলে আমার x2 অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশ জানতে হবে। যদি এই সূত্র ধরে বের করি প্রথমে আগে P বের করব, তারপরে P0 থেকে P বাদ দিলে সেখান থেকে আমরা কি পাবো না সেখান থেকে আমরা আসলে দ্রবণের বাষ্পচাপের অবনমনটা পাবো। সেক্ষেত্রে কিন্তু আমার কি চাই না দ্রাবকের মোল ভগ্নাংশ আমার জানতে হবে। তো এখন দেখো এটা আমি এইভাবে যদি করে থাকি অসুবিধা কিছু নেই। সেক্ষেত্রে আমার x2 বের করতে হবে মানে এই সূত্র ধরে। তাহলে সেক্ষেত্রে ডেল্টা P সমান কি লিখবো x2 ইন্টু P0। তার মানে বাষ্পচাপের অবনমন আমি লিখতে পারি যে দ্রাবের মোল ভগ্নাংশ x2 ইন্টু বিশুদ্ধ দ্রাবকের। তাহলে সেক্ষেত্রে আমার x2 মানে কি n2 বাই n1 প্লাস n2। তাহলে n2 মানে কত না x গ্রাম আমি দ্রাব নিয়েছি ডিভাইডেড বাই
ম্যানিটেলের মোলার মাস এইটা ডিভাইডেড বাই আমরা জলের মোলার মাস যুক্ত ম্যানিটেলের মোলার মাস, মানে মোল সংখ্যা, মোলার মাস নয় বলা উচিত, দুজনের মোল সংখ্যা সমান, মানে এন আসলে লিখতে হবে ম্যানিটেল ডিভাইডেড বাই এন ম্যানিটেল প্লাস এন এখানে ওয়াটার, হ্যাঁ ওয়াটার ডাব্লু লিখতে পারো, এইটাই হচ্ছে তোমার এক্স ম্যানিটেল। ঠিক আছে, এইটাই এখানে পুট করা হচ্ছে। এবার এখান থেকে সিম্পলি 0.0614 আর এইটাকে নিচে নামালাম, তাহলে আমার এই রিলেশনটা ফার্স্ট বেরোলো। তারপরে আমি কি করব না এটাকে উল্টে দেব, উল্টে দিলে দেখো এই যে ভ্যালুটা এলো না, এই ভ্যালুটা ইনটু আমি যদি এই নিচের অংশটাকে গুণ করে দিই, এই নিচের অংশটা এই যে হরের অংশ এটা সমান আমার হবে কি এইটা, মানে লব অংশটা বেরোলো। এরপর আমি কি করলাম গুণ করছি, এর সাথে গুণ করলাম আবার এর সাথে গুণ করলাম, দেখো এই ভ্যালুগুলো পাচ্ছি আর এইটা যেমন আছে রইল। আচ্ছা এবার আমি কি করলাম না এক্স যুক্ত রাশিটাকে আমি কি করব একদিকে নিয়ে চলে আসবো, তখন এই রাশিটাকে আমি এদিক নিয়ে চলে এলাম, তাহলে আমার 0.01944 সমান এটা আসছে, এক্স কমন নিলাম এই ভ্যালুটা পেলাম। এরপর কি করব তাহলে এরপর কি করব দেখো এক্স কমন নেওয়ার পর এই বিয়োগ করলে এটা এলো এবং এক্স এর মানটা 3.55 গ্রাম। সো তাহলে আমরা দেখে নিই এবার অপশানে যে 3.55 আমার আনসারটা আছে কি না। দেখো 3.55 সি অপশান, সো 32 দাগের উত্তরটা 3.55, এই উত্তরটাই হবে। ক্লিয়ার না? নেক্সট দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেওয়া আছে। এবার প্রশ্নটা দেওয়া আছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের একটি জলীয় দ্রবণের মোলালিটি কত হলে বাষ্পচাপের অবনমন এই হবে। এখানে এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হবে কি, একটু কোশ্চেনটা দেখতে হবে, দুটোই তো একই টেম্পারেচার হওয়া উচিত, তাই না? একটু দেখে নেওয়া উচিত। তাহলে দেখো এখানে টেম্পারেচারটা অবভিয়াসলি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কারণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড না হলে এই একই উষ্ণতাতে আমরা অঙ্কটা করতে পারবো না। নর্মালি এখানে রিলেশনটা হবে ডেল্টা পি ইজকাল টু কি না স্যার x2 ইন্টু P0, তাহলে অবভিয়াসলি ডেল্টা পি বাই P0, এটা P0 সমান হচ্ছে x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, তো দ্রাব এখানে গ্লুকোজ, তাহলে ডেল্টা পি বাই P0 তার জাস্ট আমরা এখানে ভ্যালুটা পুট করব। দেখো এখানে প্রবলেমটা আমরা সলভ করেছি এইভাবে, ডেল্টা পি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 0.0158 আর P0 এর ভ্যালুটা দেওয়া আছে, x2 পেয়ে গেলাম। এবার x2 মিনস কি, x2 মিনস আমরা জানি যে n2 বাই n1 প্লাস n2। এখন n1 প্লাস n2 যখন n1 খুব ছোট হয় সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন করে কি করব না সরি n2 যদি ছোট হয়, আবার বলি n1 যখন ভেরি ভেরি গ্রেটার দেন কী হবে n2, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা চেয়ে যখন দ্রাবকের মোল সংখ্যা যথেষ্ট বেশি তখন আমরা বলবো n1 প্লাস n2 অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ n1। সো এখান থেকে আমরা মোলালিটি সমান লিখতে পারি কি, এই মোল ভগ্নাংশ সমান কি লিখতে পারি না স্যার n2 বাই n1, n2 ডিভাইডেড x2 সমান কি n2 বাই n1 প্লাস n2, n1 প্লাস n2 জায়গায় আমরা বসাবো n1, তাহলে n2 বাই n1, সো x2 ইজিক্যাল টু n2 বাই n1, এটা আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার না? নেক্সট দেখো বলছে আমরা মোলালিটি কাকে বলে, আমাকে তো মোলালিতে কনভার্ট করতে হবে। মোলালিটি মিনস দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ভর কেজিতে। তো এখন যদি আমরা ধরে নিই যে দ্রাবকের ভর 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে জলের মোল সংখ্যা কত? আমরা যদি 1 কেজি দ্রাবক ধরেই নিই তাহলে সেক্ষেত্রে জলের মোল সংখ্যা n1 সমান কত না 1000 গ্রাম ডিভাইডেড বাই তার মোলার মাস। তাহলে মোল মানে ওয়াটারের মোল সংখ্যা পেয়ে গেলাম। এখন x2 সমানটা কত, x2 সমানটা দেওয়া আছে 0.0090 আর n2 বাই n1 এখানে আমরা বসিয়ে দিলাম। n1 এর ভ্যালু কত, এই যে 55.55 আর n2 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, গুণ করলে 0.05। তার মানে আমরা যদি ধরে নিই 1 কেজি জল, সেক্ষেত্রে কেন 1 কেজি জল ধরলাম সেটা একটা প্রশ্ন আছে। 1 কেজি জল কেন ধরবো, কারণ দেখো মোলালিটি মিনস কি 1 কেজি জলে কত মোলস দ্রাব আছে, সেই জন্য আমরা জলের পরিমাণ বিশুদ্ধ জলটা 1 কেজি ধরলাম। ঠিক আছে, তাহলে 1 কেজি জলে দ্রবীভূত গ্লুকোজের মোল সংখ্যা আমাদের কত বলে n2 0.05 মোল।
তো এখানে কোন অপশানের সঙ্গে এটা ম্যাচ করছে আমরা দেখব, সেখানে দেখি অপশান ডি। সো ডি, অপশান ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, একটি নির্দিষ্ট উষ্ণতায় এ বি বিশুদ্ধ তরলের বাষ্পচাপ P0A P0B দেওয়া আছে। এ বিকে মিশ্রিত করে একটা দ্রবণ তৈরি করা হচ্ছে। সম উষ্ণতায় এ এবং বি, এদের মোল ভগ্নাংশ XA এবং XB, অর্থাৎ দ্রবণে এদের মোল ভগ্নাংশ এটা বলছে। দ্রবণের বাষ্প এ এবং বি, দ্রবণের বাষ্পে এ এবং বি এর মোল ভগ্নাংশ YA YB। হ্যাঁ, এখন দ্রবণ থেকে কিছু পরিমাণ এ আর বি কী হবে, বাষ্পায়িত হবে। তো বাষ্পায়িত হওয়ার ফলে কিছু এ আর বি যে পরিমাণ বাষ্প অবস্থায় থাকবে তাদের তো একটা মূল ভগ্নাংশ থাকবে, সেটা YA YB। তাহলে সেক্ষেত্রে বলছে কোন সম্পর্কটা ঠিক। তো এটা বুঝতে গেলে আমাদের ডাল্টনের অংশচাপ সূত্র যেটা 11-এ পড়েছি সেটাকেই আসলে আমরা ইউজ করব। তো দেখো, প্রথমে আমরা ব্যাক অপশানে যাওয়ার আগে প্রথমে জেনে নিই যে আমাদের রিলেশনটা রাউল্টের সূত্র অনুযায়ী দ্রবণে যদি এর মানে এর মোল ভগ্নাংশ XA হয়, তাহলে সেক্ষেত্রে দ্রবণের এর জন্য, দ্রবণে XA এই পরিমাণের জন্য আসলে বাষ্প অবস্থায় এর বাষ্পচাপ কত হবে না PA। তাহলে এ দ্রবীভূত অবস্থায় যদি তার মোল ভগ্নাংশ XA হয়, সেক্ষেত্রে অংশচাপ হচ্ছে PA। একইভাবে PB, বি এর জন্য রিলেশন দুটো এইটা, PA সমান এই, PB সমান এই, যেটা তোমরা দেখছো। তো এখন টোটাল চাপ আমরা কি করে পাই? টোটাল দ্রবণে বাষ্পচাপ মানে বাষ্প অবস্থায় এ এবং বি এর জন্য যে মোট বাষ্পচাপ হচ্ছে সেটা হচ্ছে কি PA প্লাস PB। আবার আমরা মানে ডাল্টনের অংশচাপ সূত্রে কি পেয়েছি না স্যার, আমরা পেয়েছি যে PA সমান হচ্ছে P টোটাল ইন্টু কি মোল ভগ্নাংশ, মানে P টোটাল ইন্টু মোল ভগ্নাংশ কি ওই বাষ্প অবস্থায় মোল ভগ্নাংশ, সেটা আমি ধরলাম YA। তার মানে আমি PA সমান লিখতে পারি কি P টোটাল ইন্টু YA। ওকে, P টোটাল YA। সুতরাং এখন P টোটাল YA। এবার দেখো তাহলে YA সমান আমরা কি লিখতে পারি? YA সমান কি লিখতে পারি না, দেখো YA সমান লিখতে পারি আমরা PA, এটা PA, এই যে PA সমান তো লিখলাম এইটা P টোটাল YA। তাহলে YA সমান আমরা লিখতে পারি না স্যার, Y সমান লিখতে পারি PA ডিভাইডেড বাই P টোটাল। P টোটাল মানে আবার কি না PA প্লাস PB। ঠিক আছে, আবার PA সমান কি পেলাম? PA সমান আমরা পেলাম P0A XA। তাহলে ডিভাইডেড বাই কী হবে? P0 XA যুক্ত P0 XB, P0 XA যুক্ত P0 XB। তার মানে কোন অপশানটা আছে, মানে এইটা আমরা পাচ্ছি, তাই তো YA P0 XA, হ্যাঁ এটা পাচ্ছি। তো এবার আমরা কি করব, এটা দেখি ম্যাচ করে কোন কোন অপশানের সাথে। দেখো YA সবগুলোতেই বলা হচ্ছে Y এর ভ্যালুটা তোমাকে ডিটারমাইন করতে হবে, P0 XA ডিভাইডেড বাই P0, হ্যাঁ এইটা। সো বি ইজ দ্য রাইট অপশান হিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বেঞ্জিন এবং টলুইন এদের মিশ্রণে বেঞ্জিনের মোল সংখ্যা দেওয়া আছে 60%, তাহলে অবভিয়াসলি টলুইনটা 40%। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেঞ্জিন বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ 36.7, তার মানে এটা হচ্ছে P0T দেওয়া আছে, অ্যাকচুয়ালি P0 টলুইন দেওয়া আছে 36.7 mmHg। সম উষ্ণতায় দ্রবণের মোট বাষ্পচাপ মানে P দেওয়া আছে, P কত 85.6, P সমান কি না অবভিয়াসলি কী হবে PT প্লাস PB। দ্রবণের বাষ্পচাপ সমান কী হয়, মোট বাষ্পচাপ সমান কী হয়, প্রত্যেকটা উপাদানের বাষ্পচাপের আংশিক বাষ্পচাপের সমান, সমষ্টির সমান। তার মানে P সমান অ্যাকচুয়ালি কি PT প্লাস PB। তো এখান থেকে কি বের করতে হবে, বের করতে বলেছে যে রাউল্টের সূত্র মেনে বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ কত, তার মানে PB0 বের করতে বলেছে। এই হচ্ছে প্রশ্নটা। তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমার 1 মোল, টোটাল আমার দ্রবণটা হচ্ছে 8 মোল। তো তার মধ্যে দেখো বেঞ্জিনটা কত বলেছে, বেঞ্জিনের মোল ফ্র্যাকশান XB কত না স্যার 0.6, মানে টোটাল মোল ভগ্নাংশ আমরা সবসময় 1 বলবো। তাহলে XB যদি এটা হয় অবভিয়াসলি XT হবে 1 - 0.6। তো এমনিতেই দেখো এটা আসতেছে 0.6 হলো 0.4। তাহলে মানে যদি 40% 60% ধরেও করি
তাহলে টলুইনের শতকরা মোল সংখ্যা হবে 40% আর বেঞ্জিনের 60%। তো সেক্ষেত্রে আমরা যদি নাম্বার অফ মোল সংখ্যা যদি 60 ধরি এনবি আর এনটি যদি 40 ধরি, তাহলে সেটা সেই হিসাবেও আমার আসছে দেখো 0.6 0.4। এবার আমাদের কাজ হবে কি, এবার আমাদের কাজ হবে পিবি, দ্রবণে বেঞ্জিনের যে আংশিক চাপ পিবি সেটা সমান এক্স বি ইন্টু পি জিরো বি। তো দেখো এখানে আর একইভাবে পিটি সমান হবে এক্স টি পি জিরো টি। তো দেখো পি জিরো টি এর ভ্যালুটা দেওয়া আছে আমার 36.7 পি জিরো টি, সেটা আমরা বসিয়ে দেবো। আর পি জিরো এক্স টি এর মানটা হচ্ছে 0.4। তো সেখান থেকে আমরা পিটি অর্থাৎ দ্রবণের মোট মানে দ্রবণের যে টলুইনের জন্য যে বাষ্পচাপ সেটা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে কত পাচ্ছি আমরা, দেখো এখানে পিটি এর মান পাচ্ছি 14.68। তো 14.68 আমরা পেলাম। এখন দ্রবণের মোট বাষ্পচাপ বলা হচ্ছে দেখো 85.6। তাহলে অবভিয়াসলি পিবি প্লাস পিটি, আমরা তো জানি পিবি টোটাল মানে চাপ সময় কী হয়, এদের দুটো উপাদানের আংশিক বাষ্পচাপের সমান। তাহলে পি ইজকাল টু পিবি প্লাস পিটি, এই রিলেশন থেকে আমি যদি পিটি বসিয়ে দিই তাহলে পিবি অবভিয়াসলি আমরা বেরিয়ে গেল কত 70.92। তাহলে এক্ষেত্রে একইভাবে আমরা বলতে পারি যে 70.92 ইকুয়ালস কি না 0.6 এর মোল ভগ্নাংশ ইন্টু এর বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি বলতে পারি, পি জিরো বি সমান কী হবে না 70.92 ডিভাইডেড বাই 0.6। তো আসছে দেখো 11 and 118.2 mmHg। দেখো এবার অপশানটা আমরা দেখব 118 এই যে অপশান 35 এর এ, অপশান এ। সো অপশান এ হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো বলছে যে কোন মন্তব্যটি সঠিক নয়, বেঞ্জিন টলুইনের মিশ্র দ্রবণ প্রায় আদর্শ দ্রবণের মতো আচরণ করে কেন, এই দুই তরলের অণুগুলির আকার আকৃতি প্রায় সমান। না, এটা সঠিক কারণ নয়। সদৃশ আন্তঃক্রিয়াজনিত বল এ এবং বিবি মান অসদৃশ আন্তঃক্রিয়াজনিত বল এবি এর মানের প্রায় সমান হয়। হ্যাঁ, এটাও ঠিক, এই মন্তব্যগুলো সঠিক, কিন্তু বলছে কোন মন্তব্যটি সঠিক নয়। সদৃশ আন্তঃক্রিয়াজনিত বলের মান মানে এ এর মধ্যে বা বিবি এর মধ্যে যে আকর্ষণ বল, সেটা বলছে অসদৃশ আন্তঃক্রিয়াজনিত বল মানে এবি অপেক্ষা দুর্বল না, এটা তো প্রায় সমান হয়, এখানেই বলা হলো এটা সঠিক। তার মানে অবভিয়াসলি এটাই ভুল। তরল দুটি একই রাসায়নিক প্রকৃতির, হ্যাঁ এটাও ঠিক, বাট এটা ঠিক না। সো অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, আদর্শ দ্রবণ হলো সেই সমস্ত দ্রবণ যেখানে দ্রাব এবং দ্রাবক উভয়ই মেনে চলে। কি মেনে চলে না, অবশ্যই রাউল্টের সূত্র মেনে চলে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে দ্রাব এবং দ্রাবক উভয়ই রাউল্টের সূত্র মেনে চলবে। নেক্সট কোশ্চেন নাম্বার 38টা দেখো, একটি নির্দিষ্ট উষ্ণতায় বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় সমমোল সংখ্যক বিশুদ্ধ ক্লোরোবেঞ্জিন এবং ব্রোমোবেঞ্জিন মিশ্রিত করে আদর্শ দ্রবণ একটা পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে একই উষ্ণতায় ক্লোরোবেঞ্জিন এবং ব্রোমোবেঞ্জিনের যে বিশুদ্ধ, সেই বিশুদ্ধ অবস্থায় তাদের বাষ্পচাপ দেওয়া আছে, মানে পি জিরো দেওয়া আছে ভ্যালুটা। দ্রবণের বাষ্পে ব্রোমোবেঞ্জিনের মোল সংখ্যার তুলনায় ক্লোরোবেঞ্জিনের মোল সংখ্যা প্রায় কত গুণ হবে, দ্রবণের বাষ্পে বলেছে ব্রোমোবেঞ্জিনের তুলনায়। তার মানে আমার দিকে বাষ্পে যে মোল সংখ্যা সেটা তুলনা করতে হবে। তাহলে দেখো যে ডেটাটা দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী দেখো সমমোল সংখ্যক বলেছে। আমি ধরে নিচ্ছি যে ক্লোরোবেঞ্জিন যদি সি দিয়ে বলি সেটার এনসি, সেটা আমার ধরে নিচ্ছি যে সঙ্গে সমমোল যদি হয় তাহলে ব্রোমোবেঞ্জিন এটা সমান। তাহলে অবভিয়াসলি আমি যদি এক্স সি বের করি সেটা কী হবে, এনসি বাই এনবি প্লাস এনসি সমান কী হবে 1/1 + 1 মানে 0.5। একইভাবে এক্স বি সমান হবে 0.5। তাহলে দেখো এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি না, দুটো উপাদানেরই কিন্তু সমমোলার, মানে ওদের মোল ভগ্নাংশ সমান। এবার আমি ক্লোরোবেঞ্জিনের আংশিক বাষ্পচাপ পিসি যদি বলি, পিসি সমান কি এক্স ইন্টু পিসি ডট মানে পিসি জিরো। তাহলে সেক্ষেত্রে ওখান থেকে আমরা যদি ভ্যালুটা পুট করি, কি ভ্যালু পুট করব না, দেখো এক্সির মান জানি, পি জিরো সি এর মান জানি, তাহলে পিসি পেয়ে গেলাম। দেখো পিসির মান কত না এই 469.7। একইভাবে পিবি এক্স বি এর মান জানি, আর এই বিশুদ্ধ অবস্থায় বেঞ্জিনের বাষ্পচাপ দেওয়া আছে এটা,
তাহলে টোটাল পিটা কত? টোটাল পি ইজিক্যাল টু আমরা জানি কি, টোটাল পি ইজিক্যাল টু কী হবে, পিবি প্লাস পিসি, এই হলো টোটাল। এবার আমরা ডাল্টনের যে আংশিক চাপ সূত্র সেখান থেকে আমি যদি বলি যে দ্রবণের বাষ্পে বি এর মোল ভগ্নাংশ যদি ওয়াই বি হয় তাহলে ওয়াই বি ইন্টু টোটাল সেইটা সমানই হবে আমার পিবি। তাহলে সেই রিলেশনটাকে কাজে লাগিয়ে দেখো, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমি পিবি সমান এই এখান থেকে বের করতে পারি ওয়াই বি সমান কী হবে স্যার, পিবি বাই পি। একইভাবে ওয়াই সি সমান কী হবে না স্যার, পিসি বাই পি। দেখো ওয়াই সি সমান বের করছে, দেখো পিসি বাই পি, টোটালটা এটা পি এইটা আসছে, আর ওয়াই বিটা আসছে আমার 0.34। তাহলে দেখতেই পাচ্ছ যে আমি যদি ব্রোমিনের মোল সংখ্যা এন মানে ক্লোরোবেঞ্জিনের মোল সংখ্যা বলি, তাহলে ক্লোরোবেঞ্জিনের মোল সংখ্যা ডিভাইডেড বাই ব্রোমোবেঞ্জিনের মোল সংখ্যা মানেই তো ওদের মোল ভগ্নাংশের অনুপাত, মানে ওয়াইসি বাই ওয়াইবি। তাহলে সেক্ষেত্রে ওয়াইসি কত হচ্ছে, দেখো ওয়াইসি এর মান বসিয়ে দিলাম, ওয়াইবি এর মান বসিয়ে দিলাম, এদের মোল ভগ্নাংশের অনুপাত কত 1.9। তার মানে কি দাঁড়ালো, তার মানে বোঝা গেল যে যে ক্লোরোবেঞ্জিনের যে মোল সংখ্যা সেটা ব্রোমোবেঞ্জিনের তুলনায় 1.9 গুণ। তাহলে এখানে কোন অপশানটা ম্যাচ করছে দেখি, যে বলছে ব্রোমোবেঞ্জিনের মোল সংখ্যার তুলনায় ক্লোরোবেঞ্জিনের মোল সংখ্যা প্রায় ক্লোরোবেঞ্জিনের মোল সংখ্যা এর তুলনায় ব্রোমোবেঞ্জিনের তুলনায় কত গুণ হলো, 1.9 গুণ। তোমরা এখান থেকে রেকর্ড করে নিতে পারো, এটা ক্যালকুলেশনটা এখানটা দেখিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাউল্ট সূত্র অনুযায়ী ঋণাত্মক বিচ্যুতি? অবভিয়াসলি অ্যাসিটন বেঞ্জিন না, অ্যাসিটোন ইথানল, অ্যাসিটন ক্লোরোফর্ম। তো এখন প্রশ্ন হতে পারে যে অ্যাসিটন ক্লোরোফর্ম কেন আমরা এটাকে বলবো যে এটা ঋণাত্মক? দেখো নর্মালি অ্যাসিটোন তাদের নিজেদের অণুর সঙ্গে একটা ডাইপোল অ্যাট্রাকশন থাকে, ডাইপোল আর ইন্টারাকশন থাকে, কিন্তু যখনই অ্যাসিটোনের সঙ্গে ক্লোরোফর্ম অ্যাড করা হয় তখন কি হয় না, আকর্ষণের মানটা অ্যাসিটোনের মধ্যে বা ক্লোরোফর্মের মধ্যে যে আকর্ষণ ছিল, ক্লোরোফর্মের মধ্যেও কিন্তু ডাইপোল ইন্টারাকশান, কিন্তু যখন অ্যাসিটোন আর ক্লোরোফর্ম মিশিয়ে দেওয়া হয় তখন ওদের মধ্যে ইন্টারাকশানটা দেখো এইচ বন্ধন প্রকৃতির। এইচ বন্ধন আমরা জানি এই ডাইপোল অ্যাট্রাকশনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাহলে অবভিয়াসলি এই যে এদের এই যে দুটো ভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বলটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এদের বাষ্পে যাওয়ার প্রবণতাটাও কম হবে, সুতরাং অবভিয়াসলি এরা ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। ওকে, সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন তরল জোড় কর্তৃক সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার? তো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার তারাই দেখাবে না যাদের মিশ্রণের কি হবে না একটা ম্যাক্সিমাম কি থাকবে, তার তো পজিটিভ, অর্থাৎ আমরা বলবো পজিটিভ তারা ডেভিয়েশন দেখাবে। পজিটিভ ডেভিয়েশন যারা দেখাবে, যে সমস্ত তরল জোড় ধনাত্মক বিচ্যুতি দেখাবে রাউল্টের সূত্রে, তারাই সর্বনিম্ন স্ফুটনাঙ্কের। তো ধনাত্মক বিচ্যুতি কারা দেখাবে? অবভিয়াসলি যে তরল জোড় নিজেদের মধ্যে যা আকর্ষণ মেশানোর ফলে তাদের আকর্ষণ যদি কমে যায়। তাহলে দেখো এখানে এন হেক্সেন, এন হেপটেন এটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে, তাহলে অ্যাসিটোন ক্লোরোফর্ম এটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, মানে এটা অবশ্যই সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ দেখাবে। আবার জল অ্যাসিটিক অ্যাসিড এরাও তাই একই অবস্থা, জল অ্যাসিটিক অ্যাসিড। একমাত্র দেখো বেঞ্জিন আর ইথানল বেঞ্জিন মেশানোর ফলে ইথানলের মধ্যে যে এইচ বন্ধন সেটা ভেঙে যায়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা কমে যায়। অবভিয়াসলি এটা উচ্চ মানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার, বিকজ এরা কি ধনাত্মক বিচ্যুতি দেখায়, ইথানল এবং বেঞ্জিন। সো আজকের লেসন এখানেই শেষ করছি।